আসসালামু আলাইকুম। আমি একজন ছোট ডাক্তার আপনাদের মাঝে আইসা পড়ছি আপনাদের শরীর সম্বন্ধে জ্ঞান দানের লাইগা। তবে জ্ঞান পর্ব শুরু করার আগে আপনাদেরকে জানাই দিতে চাই অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করী, তাই নিজের চিকিৎসা নিজে নিজে করতে যাবেন না। আপনারা এই ভিডিও বা এই অডিওটা শুনবেন শুধুমাত্র নিজের শরীরের বিভিন্ন জিনিস জানার লাইগা। ঠিক আছে, চলেন শুরু করি। আপনারা কি জানেন মানুষের শরীর ভর্তি পানি আর লবণ? মানুষকে শরীরকে এক কথায় একটা পানির ট্যাঙ্কি বললে খুব বেশি ভুল হবে না। শরীরের 60% জুড়ে থাকে পানি। আপনি কি জানতেন এটা? একজন গড়পড়তা 70 কেজি ওজনের মানুষের শরীরে পানির পরিমাণ 42 লিটার। অর্থাৎ সারাদিন আপনি 42 লিটার পানি বহন করে বেড়াচ্ছেন। মেয়েদের শরীরে পানি তুলনামূলক ছেলেদের শরীরের চেয়ে কম থাকে, কারণ মেয়েরা কথায় কথায় কান্দে। সব পানি চোখ দিয়েই বাইরে যায়। আসলে তা নয়। মেয়েদের শরীরে তুলনামূলক চর্বি বেশি হওয়াতে পানির ট্যাঙ্কের স্টোরেজ কিছুটা বেদখল হয়ে যায়, তাই মেয়েদের শরীরে পানির পরিমাণ কিছুটা কম থাকে। যাই হোক, এইসব ব্যাপার না। এখন আসি আসল কথায়। ডাক্তারের কাছে গেলেই এতগুলা টেস্ট ধরায় দেয়, তাই না? এই অধ্যায়টা মনোযোগ সহকারে শুনলে জানতে পারবেন টেস্ট করানো কি আসলেই দরকার ছিল নাকি হোদাই দিয়েছে। কিন্তু তার আগে আপনাকে আমি যে এই অডিও বা ভিডিওটা ইউটিউবে ছাড়বো বা কোনো পডকাস্ট চ্যানেলে ছাড়বো, সেটার সাথে সামনে আরও কিছু ভিডিও ছাড়বো, পুরোটা শুনে নিতে হবে। মোটা দাগে পানি ও লবণ সংক্রান্ত টেস্টগুলোরে আমরা চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলি বায়োকেমিক্যাল টেস্ট। এইসব বায়োকেমিক্যাল টেস্ট করানোর উদ্দেশ্য মূলত তিনটা। নাম্বার 1, শরীরে রোগ দানা বেঁধেছে কিন্তু এখনো উপসর্গ বা সিমটম প্রকাশ পায় নাই, কিন্তু আপনার কিছু কিছু ইতিহাস শুনে ডাক্তার সাহেবের মনে হয়েছে যে আপনার শরীরে পানি, লবণ বা বায়োকেমিক্যাল জনিত সমস্যা থাকতে পারে, তাই পরীক্ষা করা দরকার। নাম্বার 2, ভিন্ন ভিন্ন রোগের একই রকম উপসর্গ হইতে পারে, তাই টেস্ট করে রোগ কোনটা হয়েছে সেটা নিশ্চিত করা। 3, মাঝে মাঝে দেখবেন যে রোগ ধরা পড়ে গেছে, চিকিৎসাও শুরু হয়ে গেছে, কিন্তু এর মধ্যেই একই টেস্ট আবার করতে বলে। এর কারণ হইল আগের রিপোর্টের সাথে তুলনা করে দেখা যে চিকিৎসা যেটা দিতেছে সেটায় কাজ হইতেছে কিনা, হইলেও কতখানি হইতেছে, অথবা রোগের মাত্রা আগের চেয়ে বাড়তেছে কিনা, রোগের মাত্রা আগের চেয়ে কমতেছে কিনা, এসব দেখার জন্য বিভিন্ন টেস্ট বারবার করার প্রয়োজন পড়ে। যাই হোক, বর্তমান জমানায় কিন্তু ডাক্তার সাহেবরা এইসব টেস্টের উপর অনেকটাই নির্ভরশীল, কারণ টেকনোলজির উন্নয়নের সাথে সাথে এত সহজে আর এত দ্রুত নির্ভুল রিপোর্ট পাওয়া যায় যে একটা রিপোর্টের কারণে রোগীর চিকিৎসা আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে। তাই গুড মেডিকেল প্র্যাকটিস বইলে বিদেশে একখান কথা আছে, এই কথাখান আমাদের দেশেও আছে, কারণ আমরা মোটামুটি এখনো বিলাতের চিকিৎসা প্রোটোকল অনুসরণ করার চেষ্টা করি। যদিও আমরা তাদের মতো এত বড় লোক না, আবার আমাদের দেশে গবেষণা কম হইলেও কে কোনটা কপি পেস্ট করে তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরেও বেশিরভাগ চিকিৎসক চেষ্টা করেন এই গুড মেডিকেল প্র্যাকটিস যতটা সম্ভব মাইনা চলতে। এখন আসেন আপনাদের আরেকটা খটর মটর মেডিকেল টার্মের সাথে পরিচয় করাইয়া দিই। শব্দটা হইল গিয়া হোমিওস্ট্যাসিস। আরে না না ভাই, ওইটা চলে যায়েন না, আমি কোনো হোমিওপ্যাথির কথা বলবো না, আমি অ্যালোপ্যাথি লাইনের লোক। হোমিওস্ট্যাসিস মানে হোমিওপ্যাথি না, বিষয়টা একটু খুইলা বলি। হোমিওস্ট্যাসিস মানে হইল সুইচ। আমাদের মানব দেহে
কিছু অদৃশ্য সুইচ থাকে। ধরেন শরীরের ভিতরে কিছু জিনিস, মনে করেন এক্স, এই এক্স যতটুকু থাকা দরকার তার থেকে বাইরে গেছে, এখন সেটা কমাইতে হবে। বডি তখন নিজে নিজে নেগেটিভ হোমিওস্টেসিসের সুইচ টিপে দিবে। এরপর অটোমেটিক বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এক্স কমতে থাকে। আবার ধরেন শরীরের ভিতরে কোনো জিনিস কইমা গেছে, বডি তখন নিজে নিজে পজিটিভ হোমিওস্টেসিসের সুইচ টিপা দিবে। এরপর অটোমেটিক বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এক্স বাড়তে থাকে। বোঝা গেছে ব্যাপারটা? হালকার উপর ঝাপসা বুঝলেই চলবে আপাতত। এখন আসেন পানির হিসাব। এখন আপনারা মনে করেন বিল্ডিং তো বানাইতে দেখছেন সবাই, ঠিক না? ইটের পরে ইট গেঁথে কিভাবে বিল্ডিং বানায় তা তো জানেন। মানুষের শরীরও ওই রকম ইটের পর ইট দিয়ে বানানো। মানুষের ক্ষেত্রে এই ইটগুলাকে বলা হয় কোষ। শরীরের এক এক জায়গায় থাকে এক এক ধরনের কোষ। একজন মানুষের শরীরে আনুমানিক 30 থেকে 37 ট্রিলিয়ন কোষ থাকে। ওই যে বলছিলাম না, একজন মানুষের শরীরে গড়ে 42 লিটার পানি থাকে। হিসাবের সুবিধার জন্য একে আমরা ধরতে পারি 40 লিটার। এই 40 লিটার পানির মধ্যে 25 লিটার পানি থাকে কোষের ভিতরে, আর 15 লিটার পানি থাকে কোষের বাইরে। কোষের বাইরে যে 15 লিটার পানি, সেই পানির 3 লিটার থাকে রক্তের মধ্যে। বাকি 15 লিটারের মধ্যে থাকে কত? 12 লিটার। এই 12 লিটার থাকে দুই কোষের মাঝখানে যে চিপা চুপা আছে ওইখানে। অর্থাৎ কোষের বাইরে যে 15 লিটার পানি, তার 3 লিটার থাকে রক্তে, আর বাকি 12 লিটার থাকে দুই কোষের মাঝখানে যে চিপা চুপা আছে ওইখানে। এখন শরীরের মধ্যে আসলে প্লেন পানি থাকে না, পানির মধ্যে নানান কিসিমের লবণ থাকে। অর্থাৎ শরীরের 60% পানি না বইলা শরীরের 60% স্যালাইন বা শরবত বলা যায়। কোষের ভিতরে থাকে পটাশিয়াম বেশি, আর বাইরে থাকে সোডিয়াম বেশি। আর কোষের গায়ে কিছু স্লুইস গেটওয়ালা বেরিবাদ থাকে, যেখানে মাঝে মধ্যেই শরীর স্লুইস গেট খুলে দেয়। এই গেট দিয়ে কোষের বাইরের জিনিস ভেতরে নেয়, ভেতরের জিনিস বাইরে দেয়। এই পর্যন্ত যদি বুঝা থাকেন তাইলে একটু বিরতি নেন, যা বুঝছেন আবার একটু নিজে নিজে বলেন, কারণ পরবর্তীতে আমি যা বলবো তা খুব খেয়াল করে শুনতে হবে। আমার একটু কোন তো, ভাতের লগে যে লবণ মিশাইয়া খান অথবা তরকারি রান্নার সময় যে লবণ মিশান, ওই লবণকে বিজ্ঞানের ভাষায় কি বলে? জি, সোডিয়াম ক্লোরাইড। যদি নাম বলতে পারেন তাহলে মারহাবা, আর না পারলেও কোনো সমস্যা নেই, আমি সুডো ডাক্তার তো আছেই। এখন বলেন তো, 1 গ্লাস পানিতে যদি 1 চিমটি লবণ তথা সোডিয়াম ক্লোরাইড দেন, সেটা কি হবে? একদম ভ্যানিশ হইয়া যাবে, তাই না? মানে পানির সাথে এমন মিশবে যে পানির স্বাদ লবণাক্ত করে ফেলবে, কিন্তু নিজে থাকবে গুপ্ত। এই জিনিস তো খেয়াল করছেন জীবনে একবার হইলেও, তাই না? অর্থাৎ পানির সাথে সোডিয়ামের গলায় গলায় পিরিত। যেদিকে সোডিয়াম যায় সেদিকে সে একা যায় না, সাথে কিছু পানিও নেওয়া যায়। শরীরের ভিতরে পানির যে রঙ্গমঞ্চ, সেখানে মূল প্রোটাগনিস্ট কিন্তু সোডিয়াম। তো সোডিয়ামের পরিমাণ একটু বেড়ে গেলে পানি বেশি লবণাক্ত হয়, কমে গেলে হয় কম লবণাক্ত। এই লবণাক্ততাকে মেডিকেলের ভাষায় বলে অসমোলালিটি। বাংলায় আলোচনার সুবিধার্থে আমরা একে লবণাক্ততাই বলবো। এই লবণাক্ততা শরীরের ভিতর পানির ব্যালেন্স ঠিক রাখে। সোডিয়াম কমে গেলে বা বাইরে গেলে পানি কোষের ভিতরে বা বাইরে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। শরীরে পানির ব্যালেন্স নষ্ট হইতে পারে 2 প্রকারে। যেমন রক্তপাত হইলে বা ডায়রিয়া হইলে শরীর থেকে পানি কমে যায়,
তাকে আমরা বলি হাইপোভলিমিয়া। আবার কিডনি, লিভার বা হার্টের ফাংশন দুর্বল হয়ে গেলে, এছাড়াও আরও অন্যান্য কারণে শরীরে যদি অনেক পানি জমে যায়, তাকে বলি হাইপারভলিমিয়া। পানির সাথে যেহেতু সোডিয়ামের সম্পর্ক নিবিড়, যখন দেহে পানির ব্যালেন্স নষ্ট হয় তখন দেহে সোডিয়ামের ব্যালেন্সও নষ্ট হয়ে যায়। আবার যখন সোডিয়ামের ব্যালেন্স নষ্ট হয় তখন দেহে পানির ব্যালেন্সও নষ্ট হয়ে যায়। তো এতক্ষণ যা বললাম তার সামারি হইতেছে গিয়ে পানি আর সোডিয়ামের এই যে মাখামাখি সম্পর্ক, এইটাই একটু মনে রাখেন। এর পরবর্তী পর্বে সোডিয়াম সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ নিয়ে আসতেছি। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আমি বিদায় নিলাম, ছোট ডাক্তার। আল্লাহ হাফেজ।